আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ে হচ্ছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এর বিষয়টা একটু দেখি, বলতেছে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। তো টাইপ 4 এ আমাদের কি কেমন টাইপের কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো, তো 16 নম্বর কোশ্চেনটা বলতেছে যে একটি রাষ্ট্রের পদমর্যাদা সবার উপরে কে থাকে? দেখো, মানে একটি রাষ্ট্রে পদমর্যাদা সবার উপরে কে থাকে? আমরা জানি যে একটি রাষ্ট্রের পদমর্যাদা, দেখো বলতেছে কি পদে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, নাকি মন্ত্রী, নাকি হচ্ছে কি রাষ্ট্রপতি। আমরা জানি যে একটি রাষ্ট্রের পদমর্যাদা সবার উপরে থাকে হচ্ছে কি রাষ্ট্রপতি থাকে। রাষ্ট্রপতি হচ্ছে কি পদমর্যাদা সবার উপরে থাকে। দেখো, যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতি হচ্ছে কি পদমর্যাদা সবার উপরে থাকে, কিন্তু দেখো যে যদি নির্বাহী ভাবে প্রধান থাকে তাহলে আমরা বলবো যে কি প্রধানমন্ত্রী হচ্ছে কি নির্বাহী, সকল নির্বাহী ক্ষমতার অধিকারী। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা বলতেছে মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আচ্ছা দেখো, যে মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? এখন আমরা যা বলতেছি যে বাংলাদেশে দেখো অনেকগুলো মন্ত্রণালয় আছে, মানে সচিবালয় রয়েছে। দেখবা যে ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, তারপরে কি খাদ্য মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে। তো এখন বলতেছি সেই মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা চাচ্ছে, ঠিক আছে? প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আচ্ছা, আমি একটা কথা বলি যে মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে আমাদের মন্ত্রী, ঠিক আছে? মন্ত্রণালয়ের যে প্রধান, প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে কি আলাদা আলাদা মন্ত্রী। কিন্তু যদি প্রশাসনিক প্রধান কর্মকর্তা বলে তাহলে আমরা বলবো হচ্ছে কি সে সচিব, ঠিক আছে? মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে কি সচিব। এবার 18 নম্বর কোশ্চেনটা বলতেছে যে চৌকিদারি পঞ্চায়েত আইন কত সালে প্রবর্তিত হয়? কি বলতেছে যে চৌকিদারি পঞ্চায়েত আইন কত সালে প্রবর্তিত হয়? 1870, 1885, 1919 নাকি 1945? দেখো, যে চৌকিদারি পঞ্চায়েত আইন কত সালে প্রবর্তিত হয়? আমরা বলতেছি যে চৌকিদারি পঞ্চায়েত আইন আমাদের দেখো এই যে 1870 সালে প্রবর্তিত হয়। কত সালে? 1870 সালে প্রবর্তিত হয়। এর পরবর্তীতে চৌকিদারি পঞ্চায়েত আইন আস্তে আস্তে পরবর্তীতে রূপ নিতে নিতে আমাদের হচ্ছে কি যে উপজেলা মানে আমাদের হচ্ছে কি যে ইউনিয়ন পরিষদে অবতীর্ণ হয়েছে। কি ইউনিয়ন পরিষদ। তাহলে কি এখান থেকে এই চৌকিদারি পঞ্চায়েত আইন থেকে আমাদের ইউনিয়ন পরিষদের যাত্রা শুরু। এরপর আমাদের 19 নম্বর কোশ্চেনটা বলতেছে যে বাংলাদেশে শাসন ব্যবস্থা স্নায়ুকেন্দ্র রয়েছে কোনটি? দেখো, বাংলাদেশের শাসন ব্যবস্থা স্নায়ুকেন্দ্র স্বরূপ রয়েছে কোনটি? মানে কি যে পুরো শাসন ব্যবস্থা স্নায়ুকেন্দ্র কোথায়, মানে কি কোথায় থেকে সকল কিছু নিয়ন্ত্রিত হয়? আচ্ছা, আমাদের মস্তিষ্কের স্নায়ু থেকেই তো সকল কিছু মানে কি আমাদের পুরো শরীরটা এই মস্তিষ্ক থেকে কি হচ্ছে, এই স্নায়ুকেন্দ্র থেকে সকল কিছু কি যে পরিচালনা হচ্ছে। এখন বলতেছে যে এই শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র কোনটি? আচ্ছা, উপজেলা প্রশাসন। আচ্ছা, উপজেলা প্রশাসনের কাজ কি? উপজেলা প্রশাসনের কাজ অনলি হচ্ছে কি উপজেলা শাসন সংক্রান্ত নিয়ম। জেলা প্রশাসনের কাজ কি? তার জেলার রক্ষণাবেক্ষণের কাজ, মানে কি জেলা কিভাবে উন্নত করা যায়, জেলার হচ্ছে কি দেখভাল করা। বিভাগীয় প্রশাসনের কাজ কি? তার বিভাগ, মনে করো আমাদের বাংলাদেশে যে 8টা বিভাগ আছে, সে 8টা বিভাগের একটা বিভাগের কাজ হচ্ছে কি তার বিভাগ সম্পর্কে কি তার বিভাগের হচ্ছে কি যাবতীয় কাজকর্ম করা, রাজস্ব আদায় করা। আর এই যে সচিবালয়, এই সচিবালয় থেকে আমাদের পুরো বাংলাদেশ হচ্ছে কি পরিচালিত হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তার জন্য বলতেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা স্নায়ুকেন্দ্র হচ্ছে কি সচিবালয়। এই সচিবালয় থেকে সকল কিছু বাংলাদেশ, দেখো যে এই যে সচিবালয় থেকে উপজেলা পরিষদে মানে কি বার্তা পাঠানো হয়, জেলা প্রশাসনে পাঠানো হয়, বিভাগীয় প্রশাসনে, যে সবাই কিভাবে তার হচ্ছে কি যে কিভাবে দেশটাকে পরিচালনা করবে সকল কিছু এখান থেকেই কি পরিচালনা করা হয়। তার জন্য বলতেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা স্নায়ুকেন্দ্র হচ্ছে কি সচিবালয়। আচ্ছা, এরপরে আমাদের 20 নম্বর কোশ্চেনটা, 20 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে জনাব আতাহার চৌধুরী একজন বিভাগীয় কমিশনার। আচ্ছা দেখো, যে বলতেছে তিনি হচ্ছে একজন বিভাগীয় কমিশনার। বাংলাদেশ প্রশাসনিক কাঠামো অনুসারে তিনি কোন পদমর্যাদার সম্পন্ন? এখন দেখো বলতেছে এই একজন বিভাগীয় কমিশনারের কি যে তার কাঠামো অনুসারে তিনি কোন পদমর্যাদা সম্পন্ন? আমরা জানি যে বিভাগীয় কমিশনার তিনি হচ্ছে কি এই যে বিভাগীয় কমিশনার হচ্ছে আমাদের যে অতিরিক্ত সচিব। কি যে অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন। আমাদের বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো স্তর আছে সেই প্রশাসনিক কাঠামো স্তরের অতিরিক্ত সচিব পদমর্যাদা সম্পন্ন হচ্ছে আমাদের একজন বিভাগীয় কমিশনার। এরপরে বলতেছে 21 নম্বর কোশ্চেনটা যে মিস্টার আজাদ একজন যুগ্ম সচিব পদমর্যাদা সম্পন্ন, তিনি কোন স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান? আচ্ছা দেখো, যে যুগ্ম সচিব পদমর্যাদা কর্মকর্তা তিনি কোন স্থানীয় শাসন ব্যবস্থার প্রধান? আচ্ছা, এটা বিভাগীয়, উপজেলা, নাকি জেলা, নাকি থানা? আমরা জানি সেটা হচ্ছে কি যে যুগ্ম সচিব হচ্ছে বিভাগীয়, দেখো বিভাগীয় শাসন ব্যবস্থার প্রধান থাকে। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে
22 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা দেখো বলতেছে রফিক সাহেব এমন একটি স্থানীয় সরকারের প্রধান যা বাংলাদেশ সরকার 6 জুলাই 2000 সালে প্রবর্তন করে এবং এর মোট সদস্য সংখ্যা 21 জন। আচ্ছা দেখো আমরা বলতেছে যে এমন একটা স্থানীয় সরকারের প্রধান যা বাংলাদেশ সরকারের 6 জুলাই 2000 সালে প্রবর্তিত হয়। আমরা জানি যে 2000 সালে প্রবর্তিত হয় একটা পরিষদ, সেটা হচ্ছে কি জেলা পরিষদ। কি পরিষদ? জেলা পরিষদ। তারপরে বলতেছে এবং এর মোট সদস্য সংখ্যা 21 জন। আমরা জানি যে জেলা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 21 জন। এখন বলতেছে কোশ্চেনটা যে রফিক সাহেব কোন স্থানীয় সরকারের প্রধান? এখানে আমাদের দু একটা ক্লু দিয়েছে দেখো যে 6 জুলাই 2000 সালে প্রবর্তন করা হয় এবং এর সদস্য সংখ্যা কতজন? 21 জন। তাহলে আমরা বলতেছি কি পার্বত্য সনদ স্থাপনা, উপজেলা পরিষদ না, ইউনিয়ন পরিষদ না, এটা হচ্ছে কি আমাদের জেলা পরিষদ। কি পরিষদ? জেলা পরিষদ। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 23 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা উদ্দীপকটা দেখো বলতেছে 2024-এর বন্যায় বৃহত্তর নোয়াখালী ও সিলেট জেলায় অনেক লোক মারা যায়, বহু মানুষ পানিবন্দী হয় এবং গবাদি পশু অনেক সম্পদ কি হয়? নষ্ট হয়ে যায়। বলতেছে যে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এখন 23 নম্বর কোশ্চেনটা কি যে অনুচ্ছেদে উল্লেখিত বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের করণীয় কাজটি কোন ধরনের? আচ্ছা তিনি হচ্ছে কি বন্যার্তদের জন্য কি যে টাকা পয়সা তারপরে কি বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এটা কোন ধরনের কাজ? এটা রাজস্ব সংক্রান্ত। আচ্ছা রাজস্ব সংক্রান্ত কাজ বলতে বোঝাইতেছে যে রাজস্ব আদায় করা, মানে কি টাকা আদায় করা, বিভিন্ন হচ্ছে কি ভ্যাট ট্যাক্স এইসব আদায় করা। সংস্কৃতি সংক্রান্ত। আচ্ছা এখানে কি সংস্কৃতির কোনো কিছুই ফুটে ওঠে নাই, এটা প্রশাসন সংক্রান্ত কোনো কিছু না। এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সেবামূলক। কি? এটা হচ্ছে একটা সেবামূলক কাজ। দেখো এই যে বন্যার্তদের কি ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে, এটা হচ্ছে কি সেবামূলক কাজ একটা। এরপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 24 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। বলতেছে জনাব এক্স ফেনী জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। কি? জেলার, দেখো তিনি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। এখন বলতেছে এই বছর বন্যায় তিনি বিভিন্ন সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গত মানুষকে সাহায্য করেন। এখন 24 নম্বর কোশ্চেনটা বলতেছে এক্স কোন প্রশাসনের কর্মকর্তা? আচ্ছা বলতেছে জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তাহলে কি জেলা প্রশাসনের কর্মকর্তা তিনি? অবশ্য বোঝা যাইতেছে এখানে কি জেলা প্রশাসনের কর্মকর্তা। এরপরে 25 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে জেলা প্রশাসকের, বলতেছে জেলা প্রশাসকের আরো কিছু কাজ হলো। কি? যে জেলা প্রশাসকের আরো কিছু কাজ আছে। কি কি কাজ আছে? দেখো 1 নম্বর বলতেছে যে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন। হ্যাঁ দেখো যে এই যে জেলা আমাদের সচিবালয় থেকে বিভিন্ন সিদ্ধান্ত এদের উপর বাস্তবায়ন করে, তাহলে কি তারা কাজ হচ্ছে কি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত কি করা? বাস্তবায়ন করা। তারপরে বলতেছে 2 নম্বর যে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধান। আচ্ছা জেলা প্রশাসকের কাজ হচ্ছে কি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধান করা না, ইউনিয়ন পরিষদের কাজের তত্ত্বাবধান করা হচ্ছে কি উপজেলা পরিষদ। ঠিক আছে, যে উপজেলা পরিষদ এই কাজগুলো করে থাকে। তারপরে বলতেছে 3 নম্বর বিভাগের জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা করা। আচ্ছা দেখো যে ওই বিভাগের জনকল্যাণমূলক কাজের কি করা? পরিকল্পনা করা। তাহলে আমরা বলতেছি কি 1 ও 3। কি? যে 1 ও 3 গ। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা একটু উদ্দীপকটা পড়ি। বলতেছে যে নাদিম সাহেব বদরগঞ্জ উপজেলা শহরের নাগরিকদের ভোটে এমন একজন নির্বাচিত প্রতিনিধি। তারপরে বলতেছে যে তিনি বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি উন্নয়নের কাজ করেছেন। বলতেছে তিনি সংক্রামক রোগ প্রতিরোধেও কাজ করেছেন। এখন আমাদের কোশ্চেনটা কি দেখি। আচ্ছা 26 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখো যে নাদিম সাহেব কোন স্থানীয় সরকারের প্রতিনিধি? আচ্ছা তার সম্পর্কে বলেছে, আমরা উদ্দীপক দেখলাম, তাহলে কি জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা নাকি উপজেলা পরিষদ? তো আমরা বুঝতে পারছি উদ্দীপক অনুযায়ী তিনি হচ্ছে একজন উপজেলা পরিষদের কি উপজেলা পরিষদের কি প্রতিনিধি। এরপর 27 নম্বর কোশ্চেনটা বলতেছে দেখো যে জনাব এমন একটি প্রতিষ্ঠানের সদস্য যেখানে 3 জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন। জনাব কোন প্রতিষ্ঠানের সদস্য? দেখো এর প্রতিষ্ঠানটি হলো কি আমরা জানি যে ইউনিয়ন পরিষদে কি থাকে? ইউনিয়ন পরিষদে দেখো এই যে এই ইউনিয়ন পরিষদে সংরক্ষিত 3 জন মহিলা আসন থাকে। কতজন থাকে? সংরক্ষিত 3 জন মহিলা আসন থাকে। মানে কি আমাদের 9টা ওয়ার্ডে ভোট হয়, এই 9টা ওয়ার্ডের প্রতি 3টা ওয়ার্ডের জন্য একটা করে মহিলা মেম্বার সংরক্ষিত থাকে। তো 3টা ওয়ার্ডের জন্য একজন মহিলা মেম্বার সংরক্ষিত থাকে আর প্রতিটা ওয়ার্ডের জন্য একজন করে পুরুষ মেম্বার থাকে। তো মোট হচ্ছে 9 জন আর 3 জন 12 জন আর একজন হচ্ছে চেয়ারম্যান থাকে। এই হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের গঠন। তাহলে বলতেছে যে যেখানে 3 জন সংরক্ষিত মহিলা থাকে, তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে কি ইউনিয়ন পরিষদের।
এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে যে খ ব্যক্তি পল্লী এলাকায় জনগণের সরাসরি ভোটে একটি দেখো কি নির্বাচিত প্রধান প্রতিষ্ঠান নির্বাচিত প্রধান, তার প্রতিষ্ঠানের আরো 12 জন নির্বাচিত সদস্য রয়েছেন। আচ্ছা দেখো আমরা একটু আগে বললাম যে 12 জন নির্বাচিত সদস্য রয়েছেন। তারপরে বলতেছে অন্যদিকে গ ব্যক্তি বাংলাদেশের এমন একটি জেলার প্রধান প্রশাসনিক ব্যক্তি, তিনি মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এখন বলতেছে যে খ ব্যক্তি দেখো যে পল্লী এলাকার জনগণের সরাসরি ভোটে একটি প্রতিষ্ঠানের নির্বাচিত প্রধান, তার প্রতিষ্ঠানে আরো 12 জন সদস্য রয়েছে। আচ্ছা 12 জন সদস্য রয়েছে, আমরা বললাম যে ইউনিয়ন পরিষদের 9টি ওয়ার্ড থেকে 9 জন হচ্ছে কি পুরুষ মেম্বার থাকবে, আর প্রতি 3টা ওয়ার্ড থেকে 3 জন, দেখো প্রতি 3টা ওয়ার্ড থেকে একটা করে মোট 3টা হচ্ছে মহিলা মেম্বার থাকবে। তাহলে কি 9 আর 3 কত, 9 আর 3 12 জন। তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের। খ ব্যক্তি কোন প্রতিষ্ঠানের প্রধান? ইউনিয়ন পরিষদের প্রধান। এরপরে আমাদের গ নম্বর প্রশ্নটা বলতেছে কি দেখো যে গ প্রশাসনের সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে কি হবে। এখন কি যে গ প্রশাসন মানে কি জেলা প্রশাসনের, তিনি জেলা প্রশাসনের দায়িত্ব আছেন, তিনি বলতেছে দায়িত্ব পালনের মাধ্যমে কি হবে। 1 নম্বর সরকার জনসেবা নিশ্চিত করতে পারবে। আচ্ছা দেখো বলতেছে যে সরকার জনসেবা কি করতে পারবে, নিশ্চিত করতে পারবে। এখন কি জেলা প্রশাসনের মাধ্যমে কি অবশ্যই সরকার জনসেবা নিশ্চিত করতে পারে। তারপরে 2 নম্বর কি কেন্দ্রীয় শাসনের মুখাপেক্ষিতা দূর হয়। আচ্ছা কেন্দ্রীয় শাসন মানে কি আমাদের সচিবালয় থেকে, দেখো সচিবালয় থেকে শাসনের মাধ্যমে যে আমাদের কি এই যে মুখাপেক্ষিতা দূর হবে। যদি আমরা কি এই যে কেন্দ্রীয় ভালো মতো শাসন অনুযায়ী যদি ভালো মতো না করতে পারি, তাদের কথা অনুযায়ী যদি শাসন ব্যবস্থা চালু না করতে পারি, তাহলে কি মুখাপেক্ষিতা করতে হবে। তার জন্য কি আমাদের কেন্দ্রীয় শাসনের মুখাপেক্ষিতা দূর হবে যদি আমরা সঠিক দায়িত্ব পালন করি। এরপর 3 নম্বর বলতেছে যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সহজতর হয়। কি যে যদি আমরা সঠিক প্রশাসন, দেখো এই গ প্রশাসন হচ্ছে কি যে জেলা প্রশাসক, এই জেলা প্রশাসনের কাজ যদি সঠিকভাবে পালন করা হয়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন সহজতর হয়। তাহলে আমরা বলতেছি যে 1 2 ও 3 আনসার 1 2 ও 3। তারপরে আমাদের 30 নম্বর লাস্ট কোশ্চেন কি বলতেছে যে পৌরসভার সদস্যগণ কি নামে পরিচিত। আচ্ছা দেখো এই পৌরসভার সদস্যগণ আমরা কি নামে পরিচিত, এখানে বলতেছে যে সদস্যগণ, ঠিক আছে পৌরসভা। আচ্ছা আমাদের ইউনিয়ন পরিষদে যেটাকে আমরা দেখো যে ইউনিয়ন পরিষদে আমরা বলতেছি যে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যকে আমরা বলি হচ্ছে কি মেম্বার, কি বলি। আচ্ছা এই মেম্বার মানে হচ্ছে সদস্য। আর এই সেম জিনিসটাকে দেখো শহর এলাকায় এটাকে বলা হয় পৌরসভা, আর পৌরসভা সাধারণ সদস্য মানে কি পৌরসভা যে মেম্বার থাকে তাদেরকে বলা হয় কাউন্সিলর নামে পরিচিত। কি নামে পরিচিত? কাউন্সিলর নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা চেয়ারম্যান তো আমাদের উপজেলা আমাদের হচ্ছে কি ইউনিয়ন পরিষদের প্রধান, মেয়র হচ্ছে কি আমাদের হচ্ছে কি এই যে সিটি কর্পোরেশনের প্রধান, মেম্বার হচ্ছে আমাদের এই যে সদস্য, এই যে ইউনিয়ন পরিষদের একজন সদস্য, আর কাউন্সিলর হচ্ছে কি এই পৌরসভার হচ্ছে কি সদস্য নামে পরিচিত। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।